গ্রামে এক বুড়িমা তার দুই নাতি নাতনিকে নিয়ে বাস করতেন। কই রে, কোথায় গেলি? রিয়া আর ফারিয়া, তোদেরকে ডাকতে ডাকতে আমার দিন চলে যায়। একটুও যদি আমার কথা ঠিক মতো শুনতি তোরা। সকাল থেকে বলছি, পান্তা ভাতটুকু খেয়ে নে, তারপর স্কুলে যা। কে শুনে তার কথা? বলি, সারাদিন এত ছোটাছুটি করিস কেন? বই খাতা তো হাতেও নিস না। এই যে তোদের এত কষ্ট করে পড়াচ্ছি, তোদের দাদিকে নিয়ে কোনো চিন্তা আছে? আমি আর চেঁচাতে চেঁচাতে আর মুখে ব্যথা করতে পারবো না। ও ঠাকুমা, ওই পান্তা ভাতটুকু তুমি খেয়ে নাও, আমরা খালি পেটে থাকতে পারবো। তুমি তো খালি পেটে থাকলে অসুস্থ হয়ে পড়বে গো। আমরা স্কুলে যাচ্ছি, গেলাম। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানিও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আর হ্যাঁ, তোমরা এরপর কোন জাদুর গল্পটি দেখতে চাও তা লিখতে ভুলো না যেন। রিয়া ও ফারিয়া তার খুবই আদরের দুই নাতনি ছিল। তার ছেলে মেয়ে কলেরায় মারা যায়। তারপর তাদের এই দুই নাতনিদের নিয়েই কোনো রকমের সংসার চলছিল। এভাবে দিন কাটে। রিয়া ফারিয়া ওদের দাদিকে পড়াশোনার পাশাপাশি বাজারে গিয়ে ফুল বিক্রি করে সাহায্য করে। কখনো জঙ্গল থেকে ফুল এনে, আবার কখনো জমিদার বাড়ি থেকে ফুল চেয়ে এনে সেগুলোর মালা বানিয়ে বিক্রি করে কিছু টাকা আয় করে। আর দাদি জমিদার বাড়িতে প্রতিদিন কাজ করে আর প্রতিদিন কিছু চাল আর সবজি পায়। তা দিয়েই খাবারের টাকা তাদের জোগাড় হয়ে যায়। এভাবেই দিন কাটছিল। বুড়ির অনেক ইচ্ছে তার দুই নাতনি পড়াশোনা করে অনেক ধনী হবে। তখন তার এই স্বপ্ন পূরণ হবে আর সে শান্তিতে মরতে পারবে। কিন্তু বুড়িকে তার দুই নাতনি ভীষণ ভালোবাসতো, তাই সবসময় বুড়িকে আগলে রাখার চেষ্টা করত। নিজেরা না খেয়ে হলেও বুড়ির মুখে খাবার তুলে দিত। এভাবেই দিন যাচ্ছিল। স্কুল শেষে বুড়ির দুই নাতনি বাড়ি ফিরছিল, তখনই ওরা একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। এই দেখ দেখ, নদীতে কেমন তিনটা হাঁড়ি ভেসে যাচ্ছে। আগে তো এমন দেখিনি। হাঁড়িগুলো কেমন চকচকে, দেখেই মনে হচ্ছে সোনার হাঁড়ি। যাবি নাকি? না না না, ওই হাঁড়ি দেখে লোভ করা যাবে না। শুনেছি এগুলো নাকি কালির হাঁড়ি হয়। কালির হাঁড়ি? সেটা আবার কি? আরে জানিস না, কালি একটা শয়তান পিশাচিনী। ওই পিশাচিনী মানুষকে এমন সোনা দানার লোভ দেখায়। আমরা যদি ওই হাঁড়ির পেছন পেছন যাই, তাহলে পিশাচিনী আমাদের মাথা কেটে রাখবে। চল চল। কে বলেছে পিশাচিনী মাথা কেটে রাখবে? হতেও তো পারে এই হাঁড়িগুলো কোথাও থেকে ভেসে আসছে, এর মধ্যে গুপ্তধন আছে। তোর যেতে ইচ্ছে না করলে তুই যাস না, আমি তো ওই হাঁড়িগুলো ধরবই ধরবো। তারপর রিয়া কোনো কথা না শুনে ওই তিন সোনার হাঁড়ি ধরার জন্য নদীতে ঝাঁপিয়ে পড়ল। আর হাঁড়িগুলো যেদিকে যাচ্ছিল, রিয়াও সেদিকে সাঁতার কেটে যেতে শুরু করে। রিয়াকে একা ছাড়তে ফারিয়ার কিছুতেই মন চাইছিল না, তাই ফারিয়াও কিছু না ভেবেই নদীতে ঝাঁপ দিল। আর তারপর রিয়ার পেছন পেছন সাঁতার কেটে যেতে লাগলো। ওরা সাঁতার কেটে কেটে হাঁড়িগুলোর পেছন পেছন এসে অনেক দূর চলে আসে। আর যেখানে গিয়ে হাঁড়িগুলো অদৃশ্য হয়ে যায়, সেখানে ওরা দেখে একটা সোনার বাড়ি আর একটা ঘাসের বাড়ি রাখা আছে। এমন অদ্ভুত বাড়ি দেখে ওরা অবাক হয়ে যায়। ওরা কোনো রকমের সাঁতার কেটে পাড়ে ওঠে। তখন ফারিয়া বলে, এই রিয়া, আমরা কোথায় চলে এলাম? এমন অদ্ভুত জায়গা, তার উপর এখানে সোনার আর ঘাসের বাড়ি। আমাদের পুরো গ্রামে তো কোথায় এমন বাড়ি নেই। আর এই বাড়ির মধ্যে তো মনে হচ্ছে না কোনো মানুষ আছে। তোর কথা ভেবে আমি তোর পেছন পেছন এসে কি বিপদে পড়লাম কে জানে। এই, তোকে আমি আসতে বলেছিলাম, এসে যখন পড়েছিস চুপচাপ থাক। আমি এসেছি এখানে কি আছে দেখার জন্য। দেখলি না হাঁড়িগুলো কেমন হাওয়ায় মিলিয়ে গেল? ওই হাঁড়িগুলো এই জন্য আমাদের দেখা দিয়েছিল যেন আমরা এখানে আসি। চল, এখন কোনো কথা না বলে বাড়ির ভেতরে ঢুকি। আমি ওই সোনার বাড়ির ভেতরে ঢুকছি, তুই এই ঘাসের বাড়ির ভেতরে ঢোক, আর দেখ এর ভেতরে কি আছে। তারপর রিয়া ও ফারিয়া দুই বোন দুই বাড়ির ভেতরে প্রবেশ করলো। রিয়া প্রবেশ করলো সোনার বাড়িটার ভেতরে, আর ফারিয়া প্রবেশ করলো সেখানে থাকা ঘাসের বাড়ির ভেতরে। সোনার বাড়ির ভেতরে প্রবেশ করে রিয়া যা দেখলো, ওর চক্ষু চড়ক গাছ। পুরো বাড়িটা ভর্তি সোনা দানা হিরে জহরত সব রয়েছে, কিন্তু কোনো মানুষ নেই। এটা দেখে
রিয়া অবাক হয়ে গেল। এমন একটা বাড়ি যেখানে কোনো মানুষ নেই, আর এত এত ধন সম্পত্তি। কিন্তু সে হঠাৎ খেয়াল করলো সেখানে একটা খাঁচার মধ্যে পাখি বন্দি করে রাখা আছে। রিয়া পাখিটার কাছে গেলেই পাখিটা বলতে শুরু করলো, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে এখানে বন্দি করে রাখা হয়েছে, আমাকে ছেড়ে দাও। এই বাড়িতে যা আছে এই সব কিছু তুমি নিতে পারো, কিন্তু তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে অন্য কিছু দেব। আমাকে প্লিজ ছেড়ে দাও। তোমাকে ছেড়ে দিলে তুমি আমাকে কি দেবে সেটা আমার দরকার নেই, এই সোনাদানারও আমার দরকার নেই। আমি তো কৌতূহল বশত এসেছি। আগে বলো, তুমি এখানে বন্দি হলে কি করে? সে অনেক কথা, এক জাদুকর্ণী আমাকে এখানে বন্দি করে রেখেছে। এটা জাদুকর্ণীর বাড়ি, জাদুকর্ণী এলো বলে। তাড়াতাড়ি চলো, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। জাদুকর্ণী নিশ্চয়ই তোমাদেরকেও ওই 3 হাঁড়ি দেখিয়ে লোভে ফেলে এখানে এনেছে। হ্যাঁ, আমি আর আমার বন্ধু এসেছি, কিন্তু লোভে পড়ে নয়, কৌতূহল বশত এসেছি। তাই তো, আমিও আগে একটা মানুষ ছিলাম, আমাকে জাদুকর্ণী পাখি বানিয়ে বন্দি করে রেখেছে। তাড়াতাড়ি আমাকে এখান থেকে মুক্ত করো, মুক্ত করো। তারপর রিয়া তাড়াতাড়ি পাখিটাকে মুক্ত করলো। পাখিটাকে মুক্ত করা মাত্রই পাখিটাও রিয়ার মতো খুব সুন্দর একটা ফুটফুটে মেয়ে হয়ে গেল। আর তারপর ওরা দুজন গিয়ে প্রবেশ করলো ঘাসের বাড়িতে, যেখানে গিয়ে দেখলো ফারিয়া সেই ঘাসের বাড়ির ভেতরে গিয়ে ওই জাদুকর্ণীর সঙ্গেই কথা বলছে। তুই এখানে এসেছিস আর তুই বলছিস তুই আমাকে ভয় পাচ্ছিস না? তুই কি জানিস আমি এখন তোকে এখানে পাখি বানিয়ে রাখতে পারি? তুই এখানে এসেছিস, আমার হাতে বন্দি হয়েছিস। আমি জানি ওই সোনার বাড়িতে তোর এক বোনও আছে। হা 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 হা, এবার তোদের দুইজনকে পাখি বানিয়ে রেখে দেব। জাদুকর্ণী, আমাদেরকে পাখি বানিয়ে রেখে দিয়ে তোমার কি লাভ? তুমি এভাবে পাখি বানিয়ে কি মজা পাও? তুমিও তো মানুষ, নিশ্চয় তুমি কোনো না কোনো কষ্ট পেয়ে এমনটা করছো। বলো না, তোমার সঙ্গে কিছু হয়েছে? তখন জাদুকর্ণীর চোখ ছলছল করে ওঠে। তখন জাদুকর্ণী বলে, অনেক বছর আগে আমারও একটা ছোট্ট মেয়ে ছিল। গ্রামবাসীরা আমি জাদুকর্ণী বলে আমার মেয়েটার বলি দিয়ে দিয়েছে, আর আমাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে। কিন্তু জাদু বলে আমি বেঁচে গেছি, তাই আমি কাউকে সহ্য করতে পারি না। গ্রামের সবার মেয়েকে আমি এভাবেই সোনার হাড়ির লোভ দেখাই। কি বলছো এসব? তোমার সঙ্গে তো অন্যায় হয়েছে, কিন্তু তুমি যা করছো তাও তো অন্যায়। তুমি আজ পর্যন্ত এমন কত পাখি বন্দি করেছো? সে অনেক করেছি, আমার কাছে 100 পাখি বন্দি আছে। ওরা সবাই কোনো না কোনো গ্রামের মেয়ে। আমার প্রতিশোধ শেষ হয়নি। তারপর ফারিয়া সেই জাদুকর্ণীকে নিয়ে গিয়ে দেখলো সেখানে অনেক অনেক পাখি বন্দি করে রাখা আছে। ফারিয়া তখন জাদুকর্ণীকে বলল, তুমি যেমন তোমার সন্তান হারিয়ে দুঃখ পেয়েছো, তেমন এখন সব মায়েরাও দুঃখ পাচ্ছে। আর তুমি যদি আমাদেরকে ছেড়ে দাও, তুমি যদি সবাইকে ক্ষমা করে দাও, তোমার মেয়ের আত্মাও শান্তি পাবে। তুমি এমন প্রতিশোধ নিয়ে না বেঁচে থেকে সুন্দর একটা জীবন যাপন করতে পারো। আর বিনিময়ে দরকার হয় তুমি আমাকে বলে দিয়ে দাও, তারপরও তোমার এই প্রতিশোধ বন্ধ করো। জাদুকর্ণীর এসব শুনে ভারী মায়া হলো। জাদুকর্ণী তখন সব পাখিকে মুক্ত করে দিল, আর সবাই যার যার বাড়ি ফিরে গেল। আর এদিকে জাদুকর্ণীও ঠিক করলো সে আর কাউকে বন্দি করবে না। জাদুকর্ণী ওদের 2 বোনকে অনেক অনেক স্বর্ণমুদ্রা দিয়ে বাড়ি পাঠিয়ে দিল। এরপর ওদের আর কোনো কষ্ট রইল না, ওরা ওদের দাদিকে নিয়ে সুখে শান্তিতে থাকতে লাগলো। সোনাপুর নামের একটা গ্রামে রহিম কৃষক তার স্ত্রী আর সন্তানদের নিয়ে বাস করতেন। রহিমের 2টা মেয়ে ছিল। বড় মেয়ের নাম ছিল মায়া, আর ছোট মেয়ের নাম ছিল কাজল। মায়া ও কাজল 2 বোনই অনেক মেধাবী ছিল। ওরা স্কুলে সব সময় ভালো রেজাল্ট করত। কৃষকের মেয়ে হয়েও বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ারদের মেয়েদের সঙ্গে পাল্লা দিয়ে ক্লাসে ফার্স্ট হতো। সেখানে মায়া পড়তো 5ম শ্রেণীতে, আর মায়ার অন্য বোন কাজল পড়তো ক্লাস 8-এ। 2 বোনই খুবই মেধাবী হওয়ায় স্কুলের সব টিচাররা ওদেরকে ভীষণ ভালোবাসতো। কিন্তু তারপরও ওদের বাবা সব সময় 2 মেয়ের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খেয়ে যেতেন। তিনি কৃষকের কাজ করে যে টাকা পেতেন তা খুবই সামান্য ছিল। এই সব নিয়ে সে সব সময় চিন্তিত থাকতেন। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আর হ্যাঁ, এরপর তোমরা জাদুর কোন গল্পটি দেখতে চাও তা লিখতে ভুলো না যেন। এভাবেই দিন কাটছিল ওদের।
মায়া ও কাজল একদিন স্কুল থেকে বাড়ি ফিরছিল। তখন হঠাৎ করে ওরা দেখতে পায় একজন বৃদ্ধা মহিলা একটা বোঝা নিয়ে কোথাও যাওয়ার চেষ্টা করছে। বুড়িমা, এত বড় বোঝা নিয়ে তুমি কোথায় যাবে? আমাদের বলো, আমরা পৌঁছে দিচ্ছি। আমার কাছে অনেক মূল্যবান জিনিস আছে, আমি চোখে দেখতে পাই না তো, তাই এগুলো কাউকে দিতে পারবো না। যদি এগুলো চুরি হয়ে যায় কিংবা হারিয়ে যায়, আমার অনেক ক্ষতি হয়ে যাবে। ও বুড়িমা, তুমি চোখে দেখতে পাও না বুঝি? এতে আমাদের বড্ড কষ্ট হলো, তবে তুমি আমাদের বিশ্বাস করতে পারো গো, আমরা তোমাকে ঠকাবো না। চলো, তোমার ব্যাগ না হয় তুমি ধরে থেকো, আমরা তোমাকে একটু একটু সাহায্য করছি। চলো, তোমার বাড়িতে তোমাকে পৌঁছে দিচ্ছি। তারপর ওরা দুই বোন মায়া আর কাজল মিলে সেই বুড়িমার বোঝাটা একটু হালকা করে দিল, আর বোঝাটা ধরতে বুড়িমাকে সাহায্য করে বুড়িমাকে সাথে নিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। ওরা সেই বুড়ির বাড়িটা বাইরে থেকে দেখলো একটা পাতা দিয়ে ছাওয়া সামান্য ঘর, কিন্তু ঘরের ভেতরে প্রবেশ করে ওরা যা দেখলো, ওদের চোখ তো একদম ছানা পড়া। এসব কি দেখছি? ওনার বাড়ির বাইরেটা এমন পাতা দিয়ে মোড়ানো, আর ভেতরে এত মূল্যবান অলংকার, দামি জিনিস। ও বুড়িমা, তোমার ঘরের মধ্যে এত দামি দামি জিনিস কেন? তো তুমি করো কি গো? আমি কি করি তা জেনে তোমাদের কি? তোমরা যাও দেখি, আমাকে সাহায্য করেছো তার জন্য ধন্যবাদ, আমি এখন বিশ্রাম করব। তারপর মায়া ও কাজল সেখান থেকে বেরিয়ে এলো আর বলল, দেখেছিস কাজল, বুড়িমা চোখে দেখতে পায় না, কিন্তু ওনার বাড়ি ভর্তি কত মূল্যবান জিনিস। এগুলো তো ওনার বাড়িতে থাকাও নিরাপদ নয়। উনি তারপরে এত দামি দামি জিনিস ওনার ঘরে কেন রেখেছে, কিছুই তো বুঝতে পারলাম না। আরে, এসব বুঝে আমাদের কাজ কি? বুড়িমা অনেক রেগেছিলেন দেখলি না? চল চল, উনি হয়তো ভাবেন ওনার জিনিসপত্র সবাই চুরি করে নিয়ে যাবে, তাই তো উনি এমনটা রাগ দেখালেন। আমাদের কি ওনার জিনিসে কোনো লোভ ছিল? চল বাড়ি চলে যাই। এই জন্যে বলে কারো জিনিসের ওপর কোনো লোভও করতে নেই, কাউকে কোনো সাহায্য করতে নেই। ওরা দুই বোন এভাবে বকবক করতে করতে বাড়ির পথে রওনা দিল। এমনই অন্য একদিন আবারও একই পথে বুড়িমার সঙ্গে ওদের দেখা হয়ে গেল। ওই তো বুড়িমা, ও বুড়িমা, আজকে কোথায় যাচ্ছ? এই তো, তোরা সেদিন আমার সঙ্গে রাস্তায় তোদের দেখা হয়েছিল না? নে, আমার বোঝাটা বাড়ি পর্যন্ত আজও পৌঁছে দে দেখি। ঠিক আছে বুড়িমা, চলো পৌঁছে দিচ্ছি। এই কাজল, তুই রাজি হলি কেন বুড়িমার বোঝা পৌঁছে দেওয়ার জন্য? আরে বুড়িমা আমাদেরকে এভাবে বলেছ তো কি হয়েছে? বুড়িমা বলতেই পারে, উনি তো একটা অসহায় মানুষ, ওনাকে আমরা সাহায্য করতেই পারি, সাহায্য করার মধ্যে কোনো দোষ নেই। তারপর ওরা আজকেও বুড়িমাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিল, আর বাড়িতে সব জিনিসপত্র দেখতে পেল। বুড়িমা, তোমার জিনিসপত্র সব পৌঁছে দিয়েছি, এবার তুমি বিশ্রাম করো, তোমার ঘরে আর ঢুকবো না গো, তোমার ঘরে ঢুকলে তো তুমি রাগ করো। হ্যাঁ রে, তোরা যে আমার বাড়িতে দুবার এলি, তারপরও কোনো জিনিস নিলি না কেন? আজ পর্যন্ত আমার বাড়িতে যারাই এসেছে কিছু না কিছু চুরি করে নিয়ে গেছে। আমি সব বুঝতে পারি, আমি আসলে অন্ধ হয়ে থাকার অভিনয় করি, আমি তো চোখে দেখতে পাই। তোরা তো কিছু নিসনি, তা আমি দেখেছি, চাইলেই তো চুরি করে নিতে পারতি। বুড়িমা, তুমি কিন্তু এবার আমাদেরকে অপমান করছো। আমরা তোমাদেরকে সাহায্য করেছি, কারণ আমাদের বাবা মা আমাদের শিখিয়েছেন যে সব সময় অসহায় মানুষকে সাহায্য করতে, বড়দের সম্মান করতে, কিন্তু চুরি করতে নয়। তুমি যদি এরকম কথা বলতে থাকো, তাহলে আর তোমাকে কখনো সাহায্য করব না। আর তুমি চোখে দেখতে পাও, এটা জেনে ভালো লাগলো, তবে মানুষকে মিথ্যে বলা ঠিক নয়, মানুষকে আর মিথ্যে বলো না। এই বলে ওরা দুই বোন চলেই যাচ্ছিল। তখন সেই বুড়িমা একটা পরীর রূপ ধারণ করলো আর বলল, দাঁড়াও মেয়েরা, তোমরা দেখছি অনেক সাহসী, তার সঙ্গে সত্যবাদী, আর তোমাদের দেখি অভিমানও আছে। আমি একটা পরী, বুড়ির রূপ ধরে মানুষকে মাঝে মধ্যেই পরীক্ষা করি। এই সব কিছু আমার কাছে আছে। আমি যারা ভালো মানুষ তাদেরকে পুরস্কৃত করি। তোমাদেরকে দুইবার পরীক্ষা করেছি, প্রতিবারই পরীক্ষায় তোমরা সফল হয়েছ।
আর তাই এবার তোমাদের পুরস্কৃত করতে চাই। বলো, এখান থেকে তোমাদের কি দিতে পারি? পরি, আমাদেরকে পরীক্ষা করেছেন তার জন্য ধন্যবাদ। আমাদের বাবা আমাদের জন্য কঠোর পরিশ্রম করেন, আর আমরাও মন দিয়ে পড়াশোনা করছি। আজ বাদে কাল আমাদের পড়াশোনা যখন শেষ হবে, আমরাও ভালো কোনো চাকরি করব, আর তখন আমাদের বাবা মায়ের মুখ উজ্জ্বল করব। সহজে কিছু পাওয়া গেলে সেই সহজের অর্জন বেশি দিন টেকে না। আপনি যদি আমাদেরকে অনেক ধনী বানিয়ে দেন, সেটা আমাদের কোনো অর্জন হবে না। তাই আমরা চাই নিজেদের পরিশ্রমে কিছু করতে, অনেক বড় হতে। আপনাকে অনেক ধন্যবাদ পরি। আমরা এবার বাড়ি যাচ্ছি। ওরা দুই বোন কিছু না নিয়ে বাড়ি চলে এলো। আর তারপর পরি বলল, বাপরে, মেয়েগুলোর আত্মসম্মান দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আর কিছু নয়, ওদের বাড়িতে এবার যেতে হবে। তারপর পরি একটা জাদুর সোনার ফ্রক আর একটা জাদুর রূপার ফ্রক নিয়ে ওদের বাড়িতে হাজির হলো, আর ওদের বাবা মাকে সব ঘটনা খুলে বলল। ওদের বাবা মা তাদের মেয়েদের এমন সাহসিকতা, সততা আর আত্মসম্মান বোধ শুনে অনেক খুশি হলেন। আপনার মেয়েদের এমন গুণ আমাকে মুগ্ধ করেছে। এই সোনা ও রূপার ফ্রক আপনাদের কাছে রেখে দিন। আপনি চাইলে আরো জমি কিনে চাষাবাদ করতে পারবেন, আর সেখানে অন্যান্য মানুষদেরও কাজে রাখতে পারবেন। আশা করি আপনাদের জীবন সুখের হবে। এই বলে পরি ওদেরকে জাদুর সোনা আর রূপার ফ্রক দিয়ে সেখান থেকে বিদায় হলেন। এরপর ওদের জীবনে আর কোনো কষ্ট রইল না। ওরা দুই বোন ওদের বাবা মায়ের সঙ্গে বাকিটা জীবন অনেক আনন্দে কাটাতে লাগলো। অনেকদিন আগের কথা, এক গ্রামে লাবণ্য নামের খুব সুন্দরী একটা মেয়ে ছিল। লাবণ্যর মাথা ভর্তি ছিল ঘন কালো চুল। লাবণ্যর চুল দেখে সবাই হিংসা করত, আর ভাবতো, ইস, আমার যদি ওর মতো এত সুন্দর চুল থাকতো। সবাই লাবণ্যর কাছে এসে জিজ্ঞেস করত, ওর চুলের এত সুন্দর হওয়ার রহস্য কি? লাবণ্য শুধু সবার কথা শুনে মিটি মিটি হাসতো। আজকে বিকালে লাবণ্যর বাসায় এসেছে ওর খালামণি আর খালামণিদের বান্ধবী। হ্যাঁ রে লাবণ্য, বল না, তোর মাথায় কি দেশ? এত লম্বা চুল কি করে হয়েছে? আমাদের মাথায় শ্যাম্পু, তেল, কন্ডিশনার, হেয়ার প্যাক কত কিছু লাগাই, কিন্তু তারপরে তোর মতো এত সুন্দর চুল হয় না। বল না, বল না, আমরাও তাহলে মাথায় ওসব কিছু মাখবো। বল না। এই, তোর ভাগ্নিকে বল আমাদেরকে বলতে। আরে, আমি তো ওকে বলি, আসলে ওর মাথায়ও কিছুই লাগায় না, এমনিতে ওর মাথার চুল এত সুন্দর। না না না, এমনি এমনি মাথার চুল এত সুন্দর কখনোই হতে পারে না। এই লাবণ্য, সত্যি সত্যি বল, তুই কোন ব্র্যান্ডের তেল ইউজ করিস আর কোন ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করিস? বল দেখি। আহা, আমার প্রিয় খালামণিরা, তোমরা কেন আমাকে বারবার একই প্রশ্ন করো? আমি তো বলছি, আমি মাথায় কিছুই ব্যবহার করি না। ওই দেখো না, আমার ড্রেসিং টেবিলের সামনে কিছু আছে। আমি যদি কিছু মাথায় লাগাতাম তাহলে কি তোমরা দেখতে না? আমি তো শুধু মাথায় নারকেল তেল ব্যবহার করি আর ওই ডাব শ্যাম্পু ব্যবহার করি, এতটুকুই। এর বাইরে কিচ্ছু ব্যবহার করি না, প্রমিস। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, তুই কিছু ব্যবহার করলেও আমাদের বলবি না। তোর সিক্রেট আমাদের বলে দিলে তোর মাথার চুলের মতো সুন্দর চুল সবার হয়ে যাবে না? তখন কি আর তুই সবার থেকে প্রশংসা পাবি? ঠিক আছে, তুই একটা হিংসুটে মেয়ে। এই বলে লাবণ্যর খালামণির বান্ধবীরা রাগ করে চলে যায়। খালামণি, তুমি বলো, আমি মাথায় কিছু মাখি? তোমার বান্ধবীরা কেন শুধু শুধু রাগ করলো? আরে, ওদের কথা বাদ দে, চল তোকে আজকে একটা মজার খাবার খাওয়াবো। আমি গতকাল ইউটিউব থেকে শিখেছি, আজকেই রান্না করছি। আচ্ছা খালামণি, রান্না করো, আমি অপেক্ষা করছি। বন্ধুরা, তোমরা যারা যারা আমাদের গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে ফেলো। আমরা তাহলে নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আর হ্যাঁ, এরপর কোন জাদুর গল্পটি দেখতে চাও লিখতে ভুলো না যেন। লাবণ্য ওর খালামণির সঙ্গে অনেক খুশি ছিল। লাবণ্যর খালামণি লাবণ্যর জন্য চিকেন চাউমিন আর চিজি পাস্তা বানাচ্ছিল। লাবণ্য অনেক খুশি ছিল আর মজা করে দুইজন মিলে খাবার খাচ্ছিল। তখনই ওদের বাড়িতে একজন বৃদ্ধ মহিলা আসে। বাড়িতে কেউ আছো? আমি অনেক দিন হয় কিছুই খাই না, আমাকে কিছু খেতে দিতে পারো? বড্ড ক্ষুধা লেগেছে। কে আছো? আমাকে কিছু খেতে দাও। ও খালামণি, বাইরে একজন বুড়িমা এসেছেন, ওনার নাকি ক্ষুধা পেয়েছে। আমি তো এত খাবার খাবো না, এই খাবারটুকু বুড়িমাকে দিয়ে আসি।
হ্যাঁ, তোর ইচ্ছা দিয়ে আয়, তুই তো সব সময় সবাইকে সাহায্য করিস। আমার লক্ষ্মী ভাগ্নি, যা যা দিয়ে আয়। তারপর লাবণ্য ওর খালামণিকে গিয়ে জড়িয়ে ধরে হাত করে তারপর বুড়িমার কাছে যায় খাবারগুলো নিয়ে। বুড়িমা, আমরা তো ভাত তরকারি রান্না করিনি, এই চিকেন চাউমিন আর চিজি পাস্তা আছে, এগুলো আপনি খেতে পারবেন তো? ক্ষুধার সময় সামনে খাবার থাকাটাই জরুরি। কি খাচ্ছি তা দেখার সময় আছে? একটু খেতে পারলেই বাঁচি। দাও দাও, যা আছে তাই দাও দেখি, একটু খেয়ে প্রাণটা জুড়াই। আহ, খেয়ে বড্ড শান্তি পেলাম। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার অনেক বড় উপকার করলে। তোমাদেরকে কি দিয়ে যাব তা তো বুঝেই পাচ্ছি না। পুরো গ্রাম ঘুরেছি, কিন্তু পুরো গ্রাম ঘুরেও কোনো লাভ হয়নি, কেউ এতটুকুও সাহায্য করেনি। তোমাদেরই দেখলাম আমাকে খাওয়ালে, তোমরা বড্ড ভালো। ওই মেয়েটাকে, উনি আমার খালামণি। তোমরা দুইজনই ভালো, তোমাদেরকে তাই একটা উপহার দিয়ে যেতে চাই। এই নাও, এগুলো সোনার রূপার শ্যাম্পু, এগুলো মাথায় লাগিও। এখন আমি আসি। এই বলে বুড়িমা সেখান থেকে চলে গেল। লাবণ্য সেই সোনা রূপার শ্যাম্পু নিয়ে ওর খালামণিকে দিল। খালামণি, দেখো, ওই বুড়িমাই শ্যাম্পু দুটো দিয়ে গেছেন, বলেছেন এগুলো সোনা রূপার শ্যাম্পু। সোনা রূপার আবার শ্যাম্পু হয় নাকি? দেখতে সোনা রূপার মতো, কিন্তু আসলে কি এগুলো সোনা রূপার? আরে না, বুড়িমা হয়তো মজা করেছেন। যাই হোক, তোর মাথা ভর্তি তো এমনিতেই সুন্দর চুল, আমার মাথায় তো একটুও চুল নেই। যাই, আমি বুড়িমার দেওয়া এই সোনা রূপার শ্যাম্পু মাথায় দিয়ে দেখি আমার মাথার চুল সুন্দর হয় কিনা। তারপর লাবণ্যর খালামণি বুড়ির দিয়ে যাওয়া সেই সোনা রূপার শ্যাম্পু দিয়ে মাথার চুলগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে। কিন্তু হিতের বিপরীত হয়, তার মাথার সব চুল পড়ে টাক হয়ে যায়। হ্যাঁ লাবণ্য, হে কি হলো রে? আমার মাথার সব চুল পড়ে টাক হয়ে গেল কেন? হে কি সর্বনাশে কাণ্ড! এই শ্যাম্পু দিয়ে আমার মাথার সব চুল যে পড়ে গেল। হায় হায় হায়, এখন আমি সবার সামনে যাব কি করে? আমার মুখ দেখাবো কি করে? হে কি সর্বনাশ হলো আমার! হায় 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 হায়। কিন্তু কিছুক্ষণ যেতেই ঘটলো আরেক কাণ্ড। লাবণ্যর খালামণির মাথার সব চুল পরিবর্তন হয়ে সোনা আর রূপার চুল হয়ে গেল। এই, আমার মাথায় এত দ্রুত চুল গজাচ্ছে কি করে রে লাবণ্য? এ কি শ্যাম্পু মাথায় দিয়েছি? খালামণি, তুমি চিন্তা করা বাদ দাও, আর আয়নায় গিয়ে নিজেকে দেখো, তোমার মাথা ভর্তি সোনা রূপার চুল। কি বলছিস? মাথা ভর্তি সোনা রূপার চুল কি করে আসবে? তুই নিশ্চয়ই আমার সঙ্গে মজা করছিস, তাই না? না খালামণি, আমি কোনো মজা করছি না, তুমি নিজে আয়নায় গিয়ে দেখো না। লাবণ্যর খালামণি তার মাথার চুল দেখে অবাক হয়ে গেল, তার মাথা ভর্তি সোনা রূপার চুল। তাই লাবণ্য, বুড়িমা দেখছি জাদুর শ্যাম্পু দিয়ে গেছে রে, এই শ্যাম্পু দিয়ে তুই শ্যাম্পু কর দেখি। লাবণ্য গিয়ে সেই শ্যাম্পু দিয়ে মাথার চুল শ্যাম্পু করলো। ওর মাথার সঙ্গেও সেম ঘটনাই ঘটলো, ওর মাথার সব চুল পড়ে গিয়ে মাথা ভর্তি সোনা রূপার চুল এসে গেল। খালামণি, এই শ্যাম্পু ব্যবহার করেছে আমার মাথার সব চুল সোনার উপর হয়ে গেল। মনে হচ্ছে এই শ্যাম্পু যতবার ব্যবহার করব মাথার চুল ততবার সোনার উপর হয়ে যাবে, আর এই চুল বিক্রি করে তো আমরা অনেক টাকা পাবো। হ্যাঁ রে লাবণ্য, অনেক টাকা পাবো। চল চল, তাহলে আর দেরি না করি, তাড়াতাড়ি আমরা আমাদের এই চুলগুলো বিক্রি করে ওই টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করি। তারপর লাবণ্য আর ওর খালামণি মিলে ওদের মাথার কিছু চুল নিয়ে বিক্রি করে সেই টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। আর এভাবেই ওদের যখনই টাকার দরকার হতো ওরা শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিত, আর মাথার চুল সোনার উপর হয়ে গেলে সেগুলো নিয়ে বিক্রি করে অনেক টাকা আয় করে নিত। বন্ধুরা, আমাদের গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।